সম্মানিত সুধী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর ইউনূস এই মুহূর্তে সুইজারল্যান্ডে অবস্থান করছেন। এই সুইজারল্যান্ডে থাকা অবস্থায় তিনি একটি পদত্যাগপত্র দিয়েছেন প্রেসিডেন্টের কাছে। এই কথাটা কতটুকু সত্য কতটুকু মিথ্যা আমরা আসলে কেউ জানি না। তারপরেও আমি বলতে চাই যে ডক্টর মোহাম্মদ ইউনূস এই 5ই আগস্টের পর যে তিনি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হবেন এটা আমরা সাধারণ কেউ বুঝতেই পারিনি। 8ই আগস্টে যখন বুঝতে পারলাম যে ডক্টর ইউনূসকে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা তারা এই ডক্টর ইউনূসকেই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান বানাতে চাচ্ছেন এবং তিনি প্রধান হচ্ছেন, এই বিষয়টা জানার পর আমি আমার ব্যক্তিগতভাবে আমি মনে করেছিলাম যে আসলে ডক্টর ইউনূস তিনি কি আসলে কোনো ভুল করতে চাচ্ছেন না, তিনি এদেশের এই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হয়ে একটি রাষ্ট্রীয় ক্ষমতায় প্রায় একটি অন্তর্বর্তীকালীন সরকার মানে একটি প্রধানমন্ত্রী পাওয়ার এই মুহূর্তে যতদিন পর্যন্ত নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার ক্ষমতা মানে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে কোনো নির্বাচন না হবে, অর্থাৎ একটি দলীয় সরকার ক্ষমতায় না আসবে, ততদিন পর্যন্ত এই ডক্টর মোহাম্মদ ইউনূস এদেশে এই একজন প্রধানমন্ত্রীর পাওয়ার নিয়েই তিনি ক্ষমতায় আসছেন এবং থাকবেন, এটাই বাস্তব। কিন্তু আসলে তার যে যোগ্যতা, তার যে অর্জন, তার যে খ্যাতি সমস্ত পৃথিবীতে, এই খ্যাতিটা আমি মনে করেছিলাম যে এই খ্যাতিটা হয়তো তিনি ধূলিসাৎ করার জন্যেই এই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হয়েছেন। পরবর্তীতে আসলে আমি কারো কাছে মুখ খুলতে পারিনি যে আসলে কি অন্তর্বর্তী এই ডক্টর মোহাম্মদ ইউনূস কি ভুল করলেন না, তিনি সঠিক কাজটি করলেন। এদেশের মানুষের এই আপনার অসময়ে অর্থাৎ একটি বিপদের মুখে যখন একটি বাংলাদেশ, সেই মুহূর্তে তিনি এই দেশকে আপনার একটি সঠিক পথে সঠিক জায়গায় নেওয়ার জন্য যে পদক্ষেপ যে বিষয়টা রয়েছে, এই বিষয়টা হয়তো ডক্টর ইউনূস একটি ভালো কাজ করেছেন, এটা অনেকেই মনে করেছেন, আবার আমিও মনে করেছি। কিন্তু আবার একটি দিক থেকে যখন আমি দেখলাম যে না, এত বড় একজন ভালো মানুষ, তিনি একজন অর্থনীতিবিদ এবং তিনি বিশ্বের প্রায় আপনার 48টি দেশের বিশ্ববিদ্যালয়গুলোতে তিনি যে তাকে ডিগ্রি দেন, এই বিষয়টাও কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। এবং পৃথিবীর সবচাইতে বড় যে পুরস্কারটি সেটা হচ্ছে নোবেল পুরস্কার। সেই নোবেল পুরস্কারটিও তিনি 2006 সালে তিনি এই নোবেল প্রাপ্তি হন গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা হিসেবে। আমরা মনে করছি যে বাংলাদেশ যতদিন থাকবে ডক্টর ইউনূসের নামও অতদিন থাকবে, এটাই আমরা মনে করেছিলাম। হয়তো তিনি বিতর্কিত হবেন না, যদিও বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী এবং আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা এই ডক্টর ইউনূসকে বারবার তারা বিভিন্ন সময় অপমান অপদস্থ করতে চেয়েছিলেন। আসলে এই অপমান অপদস্থ একজন মানুষকে যেভাবে করার জন্য একটা পরিকল্পনা করেছিলেন শেখ হাসিনা, সেই মুহূর্তে ডক্টর ইউনূস আসলে তার দোষ ত্রুটি কতটুকু আছে, তার এই যেসব তার বিরুদ্ধে মামলা হয়েছে এটা কতটুকু সত্য কতটুকু মিথ্যা এই সাধারণ মানুষ বোঝার কোনো সুযোগ নেই। কারণ এদেশের আমরা রাজনীতিতে একটি জিনিসই দেখেছি, একটি রাজনীতিবিদ যখন তার ক্ষমতাচ্যুত হয় তখন তার বিরুদ্ধে হাজার হাজার মামলা তার বিরুদ্ধে চলে আসে, আবার যখন তিনি কোনো না কোনো ক্রমেই সেই ক্ষমতার মালিক হয়ে যান তখন আবার তাকে সেই মামলাগুলো থেকে অব্যাহতি দিয়ে তাকে আবার সম্মানের সহিত সেই মামলাগুলো থেকে আপনার প্রত্যাহার করা হয় এবং রাষ্ট্রীয় যে ক্ষমতাটা সেটা দেওয়া হয়। আমরা মনে করছি যে ডক্টর ইউনূসের বেলাও ঠিক তাই হয়েছে এবং ভবিষ্যতে কি হবে সেটা আমরা জানি না, তবে এতটুকু জানি
যে ডক্টর মোহাম্মদ ইউনূস একদিকে যেমন গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা, অন্যদিকে তিনি পৃথিবীর যে 48টি বিদ্যালয় থেকে তাকে প্রত্যেকটি বিশ্ববিদ্যালয় থেকে তাকে ডিগ্রি দেওয়া হয়েছে এবং তিনি এই শুধু বাংলাদেশের নয় পৃথিবীর বুকে একজন স্বনামধন্য ব্যক্তিত্ব। আসলে তার এই 2024 সালে 8ই আগস্ট এই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হয়ে তিনি কতটা ভুল করেছেন, কতটা সঠিক কাজ করেছেন, এটা জনগণই বিচার করবে। আমরা মনে করছি যে ডক্টর ইউনূস যদি এই মুহূর্তে দেশের যে অন্তর্বর্তীকালীন সরকারের যে ক্ষমতাটা রয়েছে তিনি যদি ছেড়ে দেন, আমার মনে হয় যে উনি যেই পরিমাণ বিপদে পড়বেন এবং এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা যেভাবে বিপদে পড়বেন এবং সমন্বয়করা যেভাবে বিপদে পড়বেন, এই উপদেষ্টারা যেভাবে বিপদে পড়বেন, এই সব কিছু মিলে এই শেখ হাসিনার মতো যদি তিনিও পদত্যাগ করে দেশ থেকে চলে যান, তাহলে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা, বিএনপির কিছু নেতা এবং যারা সমন্বয়ক রয়েছেন এবং যারা নতুনভাবে উপদেষ্টা হয়েছেন, এই সব কিছুর সব কয়টি নেতাকর্মীরাই দেখা যাবে তোপের মুখে পড়েছে এবং তারা এই আওয়ামী লীগ সরকারের যারা উপদেষ্টা ছিলেন, যারা এদেশের রাষ্ট্রীয় ক্ষমতা ছিলেন, এমপি ছিলেন, মন্ত্রী ছিলেন এবং উপজেলার চেয়ারম্যান থেকে শুরু করে ওয়ার্ডের মেম্বার পর্যন্ত যেভাবে বিপদে পড়েছেন, এমনকি যারা এই মুহূর্তে কর্মী আছেন তারাও যেভাবে বিপদে আছেন, ঠিক একই পরিস্থিতি হবে এই অন্তর্বর্তীকালীন সরকারের আমলে যারা এই উপদেষ্টা, আপনার সমন্বয়ক এবং বিভিন্ন কার্যক্রমে যাদেরকে এই মুহূর্তে রাষ্ট্রীয়ভাবে যারা ক্ষমতায় রয়েছেন তাদের এই সমস্যাটা হবে। আমরা মনে করি যে একজন এই ডক্টর ইউনূস একজন সম্মানী ব্যক্তি। আমি আজ কয়েকদিন ধরেই দেখছি যে ডক্টর ইউনূস পদত্যাগ করে তিনি দেশের বাইরে চলে গেছেন এবং সমন্বয়করা ধীরে ধীরে গ্রেপ্তার হচ্ছেন। আসলে আমাদের বাংলাদেশ একটা হুজুগের বাংলাদেশ। আর সবচেয়ে বড় ব্যাপারটি হচ্ছে আমরা যেভাবেই নিউজ করি না কেন, মানুষ আসলে সেভাবেই তা গ্রহণ করে। কতটা সত্য কতটা মিথ্যা এটা আমরা বুঝতে পারি না। এই বোঝার যে মাঝখানে যে সাধারণ মানুষগুলো, আসলে তারা মাঝখান থেকে হাত তাড়িয়ে দিচ্ছে। এই মুহূর্তে মনে করছি যে যদি অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতাচ্যুত হন, তাহলে বাংলাদেশের জন্য আরও একটি ভয়ানক বিপদ অপেক্ষা করছে। 2024 সালের 5ই আগস্ট যেভাবে আওয়ামী লীগের পতনের পর বাংলাদেশের রাষ্ট্রীয় ক্ষমতাটাকে অন্তর্বর্তীকালীন সরকার নিয়েছেন, আর যদি এখন অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতাচ্যুত হয় তাহলে সেনাবাহিনীর হাতেই ক্ষমতা যাবে। আর এই যাওয়াটাকে কেন্দ্র করে আমরা কত বছর পরে এদেশের রাষ্ট্রীয় ক্ষমতা, এই গণতান্ত্রিক দেশে একটি আপনার নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার আমলে আসলে নির্বাচন হবে কিনা, আসলে কারা ক্ষমতায় আসছে, কোনো দলীয় নেতা, মানে দলীয় কোনো বিএনপি কিংবা জাতীয় পার্টি, আওয়ামী লীগ, জাসদ, জামাত সহ বাংলাদেশে 48টি দল রয়েছে, কারা ক্ষমতায় আসবে, কাদের হাতে ক্ষমতা হস্তান্তর হতে যাচ্ছে, এই বিষয়টি আসলে আমরা সুস্পষ্ট কোনো ধারণা নিতে পারছি না। যার কারণে দেখা যাবে দেশে আরও অশান্তি, অসহযোগ আন্দোলন এবং গুম খুন সহ আইনশৃঙ্খলা বাহিনীর যে অবনতি, এই সব কিছু আবার দ্বিগুণভাবে বেড়ে যাবে। এটাই আমরা এই মুহূর্তে দেখছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।